কি করবে, দোকান থেকে ঘি কিনে নিয়ে যাবে। ঘি কিনে নিয়ে গিয়ে ঠান্ডা বরফ নেবে, বরফ নিয়ে ঘিয়ের মধ্যে যদি কিছু সময় ধরে এরকম ভাবে মোড়াতে থাকো, কি হয়ে যাবে, বাটার তৈরি হয়ে যাবে। আর বাটার ইজ এ ওয়ান টাইপ অফ ইমালশন। কিন্তু যেই মোমেন্টে তুমি ওর মধ্যে একটু পরিমাণে লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে দেবে, তখন তুমি দেখতে পাবে ওর সাথে অন্য কোনো কিছু খেলা চলছে। খেয়াল করতে পারছো যে কালারটা হালকা হালকা কালো হওয়া শুরু করেছে। আরে ধরে এত ভয় পাচ্ছে, এটার মধ্যে এটা মিশিয়ে দিচ্ছি। আজকের ক্লাসের নাম হচ্ছে গিয়ে দ্রবণ। আমরা খুব অল্প জিনিসপত্র থাকে দ্রবণে, ঠিক আছে, খুব বেসিক বেসিক জিনিসপত্র। আর চ্যাপ্টারটা ইন্টারেস্টিং তার কারণ হচ্ছে গিয়ে খুব ইজি, কোনো খুব হাইফাই ইকুয়েশন মুখস্থ করার দরকার নেই। যেমন অ্যাসিড ক্ষার লবণে অনেক অনেক ইকুয়েশন মুখস্থ করতে হয়, এতে ইকুয়েশন মুখস্থ করার ব্যাপার নেই। আর টপিকও রয়েছে না খুব সিলেক্টিভ, মানে আমি যদি গুনে গুনে বলি কি কি টপিক রয়েছে, তাহলে পরীক্ষায় দিতে পারে। এক হচ্ছে গিয়ে তোমাদের এই যে ফার্স্ট বেসিক জিজ্ঞাসা করতে পারে যে দ্রবণ আর মিশ্রণের মধ্যে ডিফারেন্স কি, দ্রবণ আর মিশ্রণের মধ্যে পার্থক্য কি। আমরা এই যে চ্যাপ্টার পড়ছি দ্রবণ, পড়ানোর আগে দেখবে সব বইতে লেখা থাকে মিশ্রণ। আসলে যে কোনো জিনিস যদি দুটো জিনিসকে মিক্স করে দেওয়া হয় না, তার মানে মিশ্রণ। তাতে ভালোভাবে মিশলেও চাই না মিশলেও কোনো যায় আসে না। কিন্তু যদি সেটা দ্রবণ হয়, তাহলে তার একটা কন্ডিশন হবে, তার মধ্যে কিছু পোর্শন ওর মধ্যে দ্রবীভূত হতে হবে। তাহলে দ্রবণের মধ্যে কি বৈশিষ্ট্য থাকে, এর মধ্যে দ্রবীভূত হতে হবে। তাহলে কেউ যদি দ্রবীভূত হয়ে যায় তাহলে সেটা হচ্ছে দ্রবণ। কিছু পাঠও যদি দ্রবীভূত হয়ে যায় তাহলে দ্রবণ। আর যদি বাকি যেভাবে যদি এক্সিস্টিং করে, যে কোনো ভাবে যদি এক্সিস্টিং করে, তাহলে সেটা বেসিক্যালি কি হিসেবে কাজ করবে, মিশ্রণ হিসেবে কাজ করবে। ক্লিয়ার, বোঝা গেল বলো? এবার শোনো, প্রশ্ন হলো গিয়ে যে আমাদের তাহলে দ্রবণ ক রকমের হয়। এবার এই দ্রবণ আগে আমি একদম যদি বেসিক ভাবে বলি, দ্রবণ তিন প্রকারের হয়। দ্রবণ বেসিক্যালি তিন প্রকারের হয়। একটাকে আমরা বলি সম্পৃক্ত দ্রবণ, একটা হয় অসম্পৃক্ত দ্রবণ, আর একটা হয় অতিপৃক্ত দ্রবণ। একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হয় অসম্পৃক্ত, একটা হয় সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত, আর একটা হচ্ছে অতিপৃক্ত। একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত, আর আরেকটার নাম হচ্ছে অতিপৃক্ত। মানে কি এই তিনটের মধ্যে ডিফারেন্স কি হয়? সম্পৃক্ত দ্রবণ বলতে বোঝায় অতিপৃক্ত। এই তিনটের মধ্যে ডিফারেন্স কোথায়? সবার ফার্স্ট আসবে সম্পৃক্ত। সম্পৃক্ত মানে মনে করো কোনো একটা দ্রবণ, তার দুটো পার্ট থাকে। একটা দ্রবণে কটা পার্ট থাকে? দুটো পার্ট। কি কি? একটা হচ্ছে দ্রাব আর একটা হচ্ছে দ্রাবক। একটা দ্রবণের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে দ্রাব আর একটা হচ্ছে দ্রাবক। বাংলা ভাবে মাথায় রাখবে খুব ইজি ভাবে, যার পরিমাণ বেশি থাকবে সেটা হচ্ছে দ্রাবক, আর যার পরিমাণ কম থাকবে সেটা হচ্ছে দ্রাব। তাহলে কার পরিমাণ কম থাকবে? দ্রাব। যার পরিমাণ কম থাকবে ছোট অক্ষর, তার মানে কম। দ্রাবে কম অক্ষর, কম থাকবে। আর দ্রাবকে বেশি অক্ষর, বেশি থাকবে। এবার আরেকটা জিনিস শুনে রাখো, দ্রবণ না বিভিন্ন ভাবে তৈরি হতে পারে। কঠিন কঠিনে দ্রবণ তৈরি হতে পারে, তরলে তরলে দ্রবণ তৈরি হতে পারে, গ্যাসে গ্যাসে দ্রবণ তৈরি হতে পারে, বিভিন্ন দ্রবণ তৈরি হতে পারে। এটাতে একটু পরে আসছি যে সম্পৃক্ত মানে কি, অসম্পৃক্ত মানে কি, আর অতিপৃক্ত মানে কি। তার আগে বলে দিই যে কি কি দ্রবণ হতে পারে। সবার আগে যেটা তুমি একটু কমই জানো, সেটা হচ্ছে কঠিন আর কঠিনেও না দ্রবণ হয়। স্যার কঠিন আর কঠিন মিশে যায়? হ্যাঁ মিশে যায়, কঠিন আর কঠিনেও দ্রবণ হয়। যেমন মনে করো পারদ আছে না, পারদের নাম শুনেছো? পারদের সাথে না সীসাকে মেশানো যায়, পারদ আর সীসা মিশে যায়, গ্যালিয়াম মিশে যায়। এই জিনিসটা কিন্তু পারদের সাথে সীসা মিশে যাওয়া বা গ্যালিয়ামের সাথে কোনো জিনিসের মিশে যাওয়া, সেই জিনিসকে বলা হয় অ্যামালগাম। পারদ টাইপের জিনিস বলতে পারো। ওকে, পারদ অ্যামালগাম, পারদ অ্যামালগাম, কঠিনের সাথে কঠিনের মিশ্রণ। তবে অবশ্যই এখানে একটা বড় বিষয় সেটা বলার, যে এরা কিন্তু এরকম ভেবো না যে স্যার নর্মাল টেম্পারেচারে দুজন মিশে যায়। তুমি বলো পারদ মার্কেটে যেটা বিক্রি হয়, বা তুমি নর্মাল টেম্পারেচারে গলা অবস্থায় দেখো, লিকুইড অবস্থাতে দেখো, নাকি সেটাকে শক্ত হার্ড অবস্থাতে দেখো? লিকুইড অবস্থাতে দেখো না? তার মানে পারদ তো লিকুইড অবস্থাতে, তাহলে আমার এটাকে কি করতে হবে বলো? টেম্পারেচার টেম্পারেচার লেস করিয়ে টেম্পারেচার লেস করিয়ে এটাকে কি করে দিতে হবে? সলিড করাতে হবে, তারপরে কিন্তু পসিবল। ঠিক আছে, আমাদের যেন এইটুকু বুদ্ধি থাকে, আমরা যখন পড়ছি অন্তত একটু যেন লজিক ওয়াইজ পড়ি। নেক্সট হচ্ছে তরলে তরলে দ্রবণ। স্যার তরলে তরলে দ্রবণ তো আমরা এমনিই দেখেছি। তরলে তরলে দ্রবণ, যে কোনো দুটো অ্যাসিড মিশিয়ে দাও, একটা অ্যাসিডের সাথে আর একটা বেস মিশিয়ে দাও, এরা হচ্ছে তরল তরলে দ্রবণ। আমি আর এর এক্সাম্পল কি দেব? মনে করো বাইরে থেকে তুমি বাইরে গেলে,
বাইরে থেকে কোনো একটা জায়গা থেকে কোনো একটা লিকুইড ডিটারজেন্ট নিয়ে আসলে, আর সেই লিকুইড ডিটারজেন্টের মধ্যে জল মিশিয়ে দিলে, লিকুইড ডিটারজেন্টের মধ্যে তুমি জল মিশিয়ে দিলে, তাহলে এটা কেমন টাইপের দ্রবণ হয়ে যাবে? এটা একটা তরল তরল দ্রবণের মধ্যে দ্রবণের এক্সাম্পল হয়ে যাবে। নেক্সট, তরল আর কঠিনের দ্রবণ, এটা তো সবাই জানে স্যার, লবণ জল, চিনি জল, এগুলো সবাই তাই কি করে, একটা কঠিন পদার্থ থাকে আর একটা তরল পদার্থ থাকে, এরা হচ্ছে তরল আর কঠিনের দ্রবণ, এরা হলো তরল আর কঠিনের দ্রবণ। বোঝা গেল? এবার শোনো নেক্সট, আর কি হতে পারে? তরল আর গ্যাসেরও দ্রবণ। হ্যাঁ স্যার, গ্যাস তরলের মধ্যে মেশানো যায়, অবশ্যই মেশানো যায়। যেমন অ্যামোনিয়া গ্যাস তরলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। দেখেছো অনেক সময় বাথরুমের মধ্যে বলে না, বাথরুমে জল দিতে, কেন জল দিতে বলে? গ্যাস তো যেটার বাইরের চারিদিকে ছড়িয়ে যায়, সেটা কি বিষয় ছড়িয়ে যায়? গ্যাস ছড়িয়ে যায়। জল দিলে কি হয়ে যায়? জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। এই কারণের জন্য বলা হয় তরল আর গ্যাস হচ্ছে কি আমাদের অ্যামোনিয়া আর ওয়াটার। বাট আমি জানি তুমি এটাতে মজা পাবে না, এর জন্য সহজ ভাষায় কোল্ড ড্রিঙ্কস এর বোতল দেখেছো, যখন প্রথমে খোলা হয় কি হয়, একটু ঝাঁকালে ওটা বুদবুদ আকারে বাইরে বেরানোর চেষ্টা করে, তার কারণ কি? ওর মধ্যে গ্যাস ডিজলভ আকারে শক্তভাবে ছিল। আর আমরা আজকে ক্লাসের শেষে, আমি এখন নিচ্ছি না, আমরা আগে এই টপিকটাকে কমপ্লিট করে নিই। আজকে ক্লাসের শেষে আমরা অমলেট বানাবো, অমলেট, তেহেলকা অমলেট। ওকে, যখন তেহেলকা অমলেটও ওয়ান টাইপ অফ সলিউশনের মধ্যে পড়ে, তোমরা আমাকে তখন বলবে ওটা কোন টাইপ অফ সলিউশন। ঠিক আছে, ক্লাসের শেষে। চলো এবার আমরা চলে আসি যে তিন প্রকারের প্রকারভেদ ছিল। যে আমরা যদি দ্রবণের কথা বলি, দ্রবণ টোটাল তিন রকমের হয়, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত, আর একটা হচ্ছে অতিপৃক্ত। একটা হলো আমার সম্পৃক্ত, একটা হলো আমার অসম্পৃক্ত, আর একটা হলো আমার অতিপৃক্ত। অসম্পৃক্ত আর একটা হলো আমার অতিপৃক্ত, এই তিনটে। যদি এমন হয় যে তুমি দ্রাবক যখন মেশাবে, তুমি যখন দ্রাবক যখন মেশাবে, তখন যদি দেখো ওরা খুব সুন্দরভাবে মিশে গেছে, যেমন লবণ আর জল যদি মেশাও, অল্প পরিমাণে লবণ নিলে আর যদি জল নাও, তাহলে দেখবে খুব সুন্দরভাবে সল্ট ওয়াটার তৈরি হয়। চাইলে তুমি একটু টেস্ট করেও দেখে নিতে পারবে। গ্লুকন্ডি আর জলও যদি মেশাও, তাহলে যেটা দেখতে পারো, সেই সল্ট ওয়াটার বা চিনির সাথে যদি জল মেশাও, যে জিনিসটা দেখতে পারো তারা হচ্ছে গিয়ে সম্পৃক্ত। এবার আরেক ধরনের দ্রবণ হয় যারা কোনোভাবে মিক্সই হয় না ভালোভাবে, যেমন বালির সাথে যদি জল মিশিয়ে দাও, বালির সাথে জল মেশালে কি হবে বলো? বলবে স্যার মিশবেই না, বালির সাথে জল মেশালে মিশবেই না, আর এটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। আর যদি এমন হয় চিনি জল তো বানালে, বাট চিনি এতই বেশি পরিমাণে দিলে যে চিনি গোলার জায়গা নেই, একটা লেভেলের পর গিয়ে আর মিশতেই পারছে না, এই ধরনের যদি হয়, এক্সেস যদি চিনি মিশিয়ে দাও, এক্সেস চিনি ইন ওয়াটার যদি মিশিয়ে দাও, এটা আমাদের হয়ে যাবে অতিপৃক্ত দ্রবণ। তিনটে জিনিস কি বোঝা গেল? অনেক সময় কোথাও আরো দুটো নাম শুনবে, আর সেই দুটো নাম তোমরা না বিভিন্ন জায়গায় হয়তো দেখেছো। একটা হচ্ছে ইমালসন, একটা হচ্ছে ইমালসন, আর আরেকটা নাম হচ্ছে ক্লাস। এই দুটোর নাম হয়তো শুনেছো বা এই দুটো জিনিস দেখেছো। প্রথম, ফার্স্ট হচ্ছে কি ইমালসন। হোয়াট ইজ ইমালসন? ইমালসন হচ্ছে কি, কেউ বাড়িতে যদি আজকের বলি বাটার বানাতে, কেউ বাটার বানাতে পারবে সবাই কি করবে? দোকান থেকে ঘি কিনে নিয়ে যাবে, ঘি কিনে নিয়ে গিয়ে ঠান্ডা বরফ নেবে, বরফ নিয়ে ঘিয়ের মধ্যে যদি কিছু সময় ধরে এরকম ভাবে মোড়াতে থাকো, কি হয়ে যাবে? বাটার তৈরি হয়ে যাবে। আর বাটার ইজ এ ওয়ান টাইপ অফ ইমালসন, আরেকটা জিনিস শোনো, এরকম টাইপের মানে বিভিন্ন জায়গায় মেলায় বিক্রি হয়, বা আমাদের এখানে কতটা পাওয়া যায় আমি তেমন ভাবে দেখিনি, বাট ইউটিউবে তো কোথাও না কোথাও দেখেছো যে এক ধরনের ল্যাম্প বিক্রি হয়, যেগুলোকে বলে লাভা ল্যাম্প। নাম শুনেছো? লাভা ল্যাম্প। এবার লাভা ল্যাম্পে কেমন হয় আমি তোমাকে বলছি। মাঝখানে একটা ট্রেন্ড চলছিল না, ওই যে সেই হলুদ জলের মধ্যে গুলিয়ে 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 সবাই দেখাচ্ছিল, ওটা যখন দেখাচ্ছিল না যে ওটা চারিদিক বরাবর ছড়িয়ে যাচ্ছে, ওই জিনিসটাই দেখবে এক ধরনের ল্যাম্প পাওয়া যায়, সেই ল্যাম্পগুলোর নাম লাভা ল্যাম্প। ওগুলোতে কি হয়, এই যে পার্টটা দেখতে পাচ্ছি এটা মনে করো লাভা ল্যাম্প, এই লাভা ল্যাম্পের ভেতরে কোন একটা ডার্ক কালার বা কোন একটা গাঢ় কোন একটা লিকুইড দেওয়া রয়েছে, হোয়াইট যা হোক একটা দেওয়া থাকলো, আমি জেনারেলি এরকম টাইপের লিকুইড বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি। এরকম একটা ডার্ক গ্রিন কালারের একটা লিকুইড দিয়ে দেয়, নিচের দিকে কিছু শ্যাওলা টাওলাও দিয়ে দেয়, মানে ডিজাইন করার জন্য। ডিজাইনটা আমাদের কাজ না, বাট এরকম শ্যাওলা টাওলা দিয়ে দেয়। আর দিয়ে কি করে,
এর যে ওপরের দিকটা রয়েছে না, এই উপরের দিক থেকে ছোট ছোট ড্রপ 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 করে পড়ে কোন একটা পার্ট। খেয়াল করেছো অনেক সময় এরকম টাইপের কোনো ল্যাম্প খেয়াল করেছো, যেহেতু ছোট 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 করে ড্রপ নিচের দিক বরাবর পড়ছে, আর এরকম তোমার মনে হয় যে ওগুলো নামছে কিভাবে, ওগুলো ওয়ান টাইপ অফ ইমালশনের উদাহরণ। এবার আমি তোমাকে ইমালশন আমি বানিয়ে দেখাতে পারতাম, এখানে আমি বানাচ্ছি না যেহেতু আজকে একটা অন্য জিনিস করব, তাই জন্য তোমরা বাড়িতে ইমালশন করতে পারো। বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে কম বেশি জল আছে সবার বাড়িতে, তেল আছে সবার বাড়িতে। জল আর তেল কিভাবে থাকবে, আলাদা আলাদা লেয়ারে থাকবে না। জল আর তেল কিভাবে এক্সিস্ট করবে, আলাদা আলাদা ভাবে এক্সিস্ট করবে। এবার তুমি কি করবে, বাড়িতে গিয়ে এই একটা পাটের মধ্যে মানে যখন জল আর তেল মেশাবে, শুরুতে দেখবে একটা পাটের মধ্যে এভাবে জল, আরে একটা পাটের মধ্যে এভাবে জল থাকবে, আর আরেকটা পাটের মধ্যে দেখবে তেল ভাসবে। এবার এই পাটটার মধ্যে কি করবে, কিছু পরিমাণে ডিটারজেন্ট, লিকুইড ডিটারজেন্ট যদি থাকে বাড়িতে, তাহলে লিকুইড ডিটারজেন্ট, আর যদি না থাকে একটু বাজে হবে, খুব একটা ভালো জায়গায় যাবে না যদি তুমি অন্য কোনো ডিটারজেন্ট ইউজ করো, মানে যে গুঁড়ো ডিটারজেন্ট গুলো। কিন্তু কারো বাড়িতে যদি লিকুইড ডিটারজেন্ট থাকে তাহলে এর মধ্যে কি করে দেবে, লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে দেবে, মিশিয়ে নেবে, ঝাঁকাবে, ঝাঁকানোর পর না এভাবে উল্টে দেবে। তোকে আমি বলছি, তুমি যদি ক্যামেরাতে একটা ক্লোজ শট নাও না, লোকে বলবে তুমি বাড়িতে লাভা ল্যাম্প বানিয়েছো। ওটা এরকম না যে আগে কি হচ্ছিল বলতো, তেলগুলো শুধুমাত্র উপরে থাকছিল আর জল নিচে পড়ে যাচ্ছিল, কোনো ইন্টারেস্টিং ব্যাপার না। তারপরে যে ঝাঁকালেও তেমন ইন্টারেস্টিং ব্যাপার না, তাও আবার সেই তেলগুলো উপরে চলে যাবে। কিন্তু যেই মাত্র তুমি এর মধ্যে কিছু পরিমাণে ডিটারজেন্ট মিশিয়ে দেবে, তুমি যখনই এর মধ্যে কিছু পরিমাণে ডিটারজেন্ট মিশিয়ে দেবে, এর মধ্যে যখনই কিছু পরিমাণে ডিটারজেন্ট মিশিয়ে দেবে, তখন এই দ্রবণটার দ্রবীভূত হওয়ার পরিমাণ কমে যাবে, সরি বেড়ে যাবে। এর মধ্যে কি হয়ে যাবে, দ্রবীভূত হওয়ার পরিমাণ বেড়ে যাবে। আর এই যে দ্রবীভূত হওয়ার পরিমাণ যখন বেড়ে যাবে, তখন এটা কি হবে, ধীরে ধীরে দেখবে এই যে লিকুইডটা ছিল না, যে মানে এর সাথে যেটা মিশেছিল যে তেলটা, সেই তেলটা না এরকম ড্রপ আকারে নিচের দিক বরাবর নামছে বলে তোমার মনে হবে, এরকম এরকম করে নিচের দিক বরাবর নামছে বলে মনে হবে। কেন, জল তেল একবারে না, তখন কিছু পরিমাণ মিশে যাবে, কিছুটা পার্ট জল আর তেল আর ডিটারজেন্ট একসাথে মিশে যাবে, আর তারা নিচের দিক বরাবর পড়বে, খুব স্লো ভাবে পড়বে। আর যেহেতু তেল নিজে চকচকে হয়, ডিটারজেন্টও হালকা হালকা সারফেস টেনশন তৈরি করতে পারে, হালকা হালকা গ্লোয়িং হবে। তুমি এবার ওর নিচ থেকে না একটা লাইট ফেলবে, যদি ওর নিচ থেকে লাইট ফেলে দেখবে ওই যে পার্টিকেল গুলো যখন পড়ছে দেখতে খুব সুন্দর লাগে। এই জিনিসটা ওয়ান টাইপ অফ টিন্ডাল এফেক্টের মধ্যে পড়ে, বাট বেসিক্যালি এটা পুরোপুরি টিন্ডাল এফেক্ট না। আমি টিন্ডাল এফেক্টটা সাইডে লিখিয়ে দিচ্ছি। টিন্ডাল এফেক্ট কি, শোনো, একটা সুন্দর জিনিস, টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট, হোয়াট ইজ দ্য টিন্ডাল এফেক্ট? টিন্ডাল এফেক্ট বাড়ি গিয়ে করতে পারো। একটা গ্লাসের মধ্যে জল নেবে, কাচের গ্লাস আছে বাড়িতে, না থাকলে যাওয়ার সময় কিনে নিয়ে যাবে। কাচের গ্লাসের মধ্যে জল নেবে, জল নিয়ে দরকার হলে আমি পরের দিন করে দেখিয়ে দেবো, একদম বেসিক একটা টর্চ লাইট নিতে পারো, বেস্ট হবে যদি লেজার লাইট নাও, কারো কাছে মেলায় 20-30 টাকা লেজার লাইট পাওয়া যায়। লেজার লাইট নিয়ে এভাবে এক সাইড থেকে লেজার লাইট পাঠাবে, কি হবে দেখবে যে যদি জলটা পিওর ওয়াটার হয় না, তাহলে সোজা লাইট চলে যায়, কোনো রকম বাধা পায় না, সোজা লাইট একদিক থেকে আরেক দিকে চলে যাবে। কিন্তু যখন ওর মধ্যে 2 ফোঁটা দুধ মিশিয়ে দেবে, 3 ফোঁটা দুধ মিশিয়ে দিতে পারো, যেই মাত্র দেখবে যে ওর মধ্যে দুধের ফোঁটা মিশে যাবে, তখন যখন লাইট পাস করাবে এর ভেতর থেকে, তখন দেখবে পুরো পাটে লাইট ছড়িয়ে গেছে, পুরো পাটে লাইট ছড়িয়ে গেছে। এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় টিন্ডাল এফেক্ট। বোঝা গেল? পুরো পাটে কি হয়ে যাবে, তখন দেখবে লাইট ছড়িয়ে যাবে, আর এই ঘটনাকে কি বলা হয়, টিন্ডাল এফেক্ট। তাহলে বোঝা গেল এখানে আমি কি কি বললাম। ইমালশনে কি বললাম বলো, ইমালশনের সময় কি বললাম, ডিটারজেন্টের গল্প বললাম। বাড়িতে গিয়ে যখন এমনি যদি তেল আর জল রাখো, তাহলে কি দেখতে পাবে, তেল উপরের দিকে চলে যাবে আর জল নিচের দিকে চলে যাবে। তুমি ঝাঁকালেও যে 1 মিনিটও এরকম হবে না যে পুরো মিশে যাবে, আবার কি হবে, তেল উপরে চলে যাবে, জল নিচের দিকে চলে যাবে। কিন্তু যেই মোমেন্টে তুমি ওর মধ্যে একটু পরিমাণে লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে দেবে, তখন তুমি দেখতে পাবে ওর সাথে অন্য কোনো কিছু খেলা চলছে। কি খেলা চলছে ওর সাথে, তখন তুমি দেখতে পাবে ওর ওই যে লিকুইড যেটা রয়েছে, মানে তরল যেটা জল বলতে পারো, জল রয়েছে, ডিটারজেন্ট রয়েছে, প্লাস ওর সাথে যে তেল রয়েছে, ওরা একটা মিশে এরকম টাইপের দেখবে ছোট ছোট পার্টিকেল টাইপের তৈরি করেছে। আর ওই যে ছোট ছোট পার্টিকেল গুলো, ওগুলো দেখবে নিচ বরাবর নেমে আসছে, আর এই জিনিসটাকে বলা হয় ইমালশন। আরো বললাম যে যদি তুমি একটা বাটার তৈরি করো, বাটারও ইজ এ টাইপ অফ ইমালশন। ইমালশনের ক্ষেত্রে ওখানে কি হয়, লিকুইড থাকে ঘিটাকে তুমি কি করছো, আস্তে 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 ধীরে 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 যখন বরফ ইউজ করছো, তখন দেখবে ওটা একটা বাটারে পরিণত হয়ে যাবে, তৈলাক্ত পদার্থ হিসেবে পরিচিত হবে। চলো এবার আসবো হচ্ছে ক্লাসের গল্প। ক্লাস তৈরি করা যায়, কিন্তু তোমরা এর জন্য যে পাউডারটা, এটা হয়তো মার্কেটে পাবে না,
বোরক্স বলে একটা পাউডার পাওয়া যায়, বোরক্স। এরা কি করে, কোন একটা জিনিসের ক্ষেত্রে জিনিসটাকে ক্রিস্টাল তৈরি করে। এবার বুঝতে হবে আমাকে যে ক্রিস্টাল বা ক্লাসের মানে কি। ক্লাস কিছুই না, মাথায় রাখবে যে আমরা যে কোনো জিনিসকে মনে করো লিকুইড অবস্থাতে দেখতে পাচ্ছি। এবার আমরা যে কোনো জিনিসকে হঠাৎ করে দুভাবে আমরা চাইলে, দু তিন ভাবে আমরা এটাকে চাইলে সলিডে নিতে পারি। আমরা লিকুইড থেকে এটাকে চাই সলিডে নিতে। এবার আমি লিকুইড থেকে সলিডে নেওয়ার জন্য আমার কাছে 1 নম্বর অপশন আছে কি বলো, টেম্পারেচার। যদি টেম্পারেচার কমিয়ে দিই তাহলে লিকুইড থেকে সলিডে চলে যাবে। বাট আমরা অনেক সময় কি করি, বাইরে থেকে কেমিক্যাল রিয়েজেন্ট ইউজ করে ওর হাইড্রোজেন বন্ড যেগুলো রয়েছে, এটা একটু পরে বুঝতে পারবে যে কোনো যদি লিকুইড থাকে, লিকুইড মানে জল একটা উপাদান। এবার আমরা যদি হাইড্রোজেন বন্ড ব্রেক করে দিতে পারি, তার মানে জলটা জল থাকে না। হাইড্রোজেন বন্ড ব্রেক করে দেওয়া মানে জল আর জল থাকে না, জল তখন অন্য কিছুতে পরিণত হওয়া শুরু করবে। আমরা যেই মুহূর্তে ওর হাইড্রোজেন বন্ড ব্রেক করে দিই তখন ও একটা সলিডে পরিণত হয়ে যায়। বাট এই সলিডটা প্রচন্ড উইক সলিড হয়, আর এটাকে বলা হয় ক্লাস। আর এই যে ক্লাস তৈরি করার যে প্রক্রিয়া, এই যে মেথড, আমরা বাইরে থেকে কেমিক্যাল অ্যাড করে হাইড্রোজেন বন্ড ভেঙে দিচ্ছি, এটাকে বলা হয় কেলাসন। পদ্ধতিটার নাম কি হয় বলো, কেলাসন। আর যেটা তৈরি হলো তার নাম কি হয়, কেলাস। বোঝা গেছে? তাহলে আমাদের কি কি এখানে পড়তে হলো আজকের ক্লাসে? আজকে ফার্স্ট পড়তে হয়েছে আমাদের, এখান থেকে শুরু হয়েছে। আমরা বলেছিলাম দ্রবণ আর মিশ্রণ দুটো আলাদা আলাদা জিনিস। যেটা দ্রবীভূত হয়ে যায় সেটা দ্রবণ, আর যেটা দ্রবীভূত হয় না সেটা হচ্ছে মিশ্রণ। এবার মানে যদি যে কোনো জিনিস যদি মিক্স অবস্থায় থাকে তাহলে মিশ্রণ। দ্রবণের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে দ্রাব, একটা হচ্ছে দ্রাবক। টোটাল 3 টাইপের হয়, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত, একটা হচ্ছে অতিপৃক্ত। এবার আমরা তারপরে বলেছিলাম যে আমরা কঠিন পেতে পারি, তরল পেতে পারি, তরল কঠিন পেতে পারি, আর আমরা তরল গ্যাস পেতে পারি, আরো অন্যান্য মিক্সচারও পসিবল দ্রবণের ক্ষেত্রে। সবার এক্সাম্পল বলছিলাম। এরপরে আমরা বললাম যে 3 টাইপের দ্রবণ হয়, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত, আর একটা হচ্ছে অতিপৃক্ত। এবার শুন, আমরা যখন দ্রবণ পড়ি, দ্রবণকে আলাদাভাবে ক্যাটাগরাইজ করা যায়। কি কি বলতে পারবে, দ্রবণকে কি কি ভাবে ক্যাটাগরাইজ করা যায় বলো? বলো কি দেয় স্কুলে প্রজেক্ট কি দিয়েছে? সম্পৃক্ত, প্রলম্বন আর কোলয়েডীয়, তাই না? টোটাল 3 টাইপের দ্রবণ পাওয়া যায়। একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, একটা হলো কোলয়েডীয়, আর আরেকটাকে বলা হয় প্রলম্বন। একই এমন টাইপের দ্রবণ যেই দ্রবণগুলোতে, শোনো ঠিক আছে চলো বইটা, যেই দ্রবণগুলোতে খুব সুন্দরভাবে যেটাকে আমি দ্রাব বানাতে চেয়েছি সেটাই দ্রাব আছে, যেটাকে আমি দ্রাবক বানাতে চেয়েছি সেটাই দ্রাবক আছে, আর পুরো ভালোভাবে মিশে গেছে। তার মানে কে বলো? সম্পৃক্ত না? কে ভালোভাবে মিশে যায়? সম্পৃক্ত। তাহলে এরা হলো আমাদের প্রকৃত দ্রবণ, এরা হলো আমার প্রকৃত দ্রবণ। সম্পৃক্ত। যদি প্রপারলি এটা মিশে যায় তাহলে আমরা তাকে কি বলবো? সম্পৃক্ত দ্রবণ। এবার সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে তুমি খালি চোখে বুঝতে পারবে না। যদি আমরা একটা গ্লাসের মধ্যে অল্প পরিমাণ নুন মিশিয়ে দিয়ে দিই, এদেরকে আলাদা করা যায় না। খালি চোখে কি নুনকে দেখা যায়? বলো, খালি চোখে নুনকে দেখা যাবে না? তাহলে এই ধরনের জিনিসকে কি বলা হয়? সম্পৃক্ত দ্রবণ। ইভেন আমরা যদি চাই এটাকে রিটার্ন করে NaCl ব্যাক করব, মানে লবণে ব্যাক করব বা চিনিতে ব্যাক করব, এটা খুব মুশকিল হয়ে যায় ব্যাক করা। যদি আমরা মাইক্রোস্কোপের সাহায্যে এটাকে দেখার চেষ্টা করি, মাইক্রোস্কোপের সাহায্যে আমরা দেখার চেষ্টা করি, তাও পার্টিকেল গুলোকে দেখতে পাবো না। আমি যত পাওয়ারফুল জিনিসই নিয়ে আসি না কেন, আমরা মাইক্রোস্কোপের সাহায্যে এটাকে দেখতে পাবো না। তার কারণ এদের কণার যে ব্যাস হয়, এই কণার ব্যাস 10⁻⁸ সেন্টিমিটারের থেকেও ছোট হয়। 10⁻⁸ সেন্টিমিটারের থেকেও ছোট হয়, মানে বুঝতে পারছো কোন লেভেলে ছোট? খুবই ছোট হয়। এই কারণের জন্য আমরা একে যদি আমরা আলট্রা মাইক্রোস্কোপেও নিয়ে আসি, যেগুলো কিনা ইলেকট্রনিক মাইক্রোস্কোপ হলে পসিবল, বাট আমরা যদি সিম্পল মাইক্রোস্কোপ কিংবা কম্পাউন্ড মাইক্রোস্কোপে নিয়ে আসি তাহলে আমাদের পসিবল না। একমাত্র ইলেকট্রন মাইক্রোস্কোপ দ্বারা পসিবল, আর কোনো জায়গায় ইলেকট্রন মাইক্রোস্কোপ নেই। ইলেকট্রন মাইক্রোস্কোপের দাম প্রচন্ড বেশি, তো আমরা বলবো মাইক্রোস্কোপের সাহায্যে এদেরকে দেখা যায় না। নেক্সট আমাদের আসবে কোলয়েডীয় দ্রবণ। কোলয়েডীয় দ্রবণ মানে হচ্ছে কি দুধের যে কেসটা বলছিলাম, কোলয়েডীয় দ্রবণে টিন্ডাল এফেক্ট লক্ষ্য করা যায়। কি লক্ষ্য করা যায়? টিন্ডাল এফেক্ট লক্ষ্য করা যায়। তুমি বুঝতে তো পারবে যে কি মেশানো আছে, কিছু না কিছু এখানে মেশানো আছে। যেমন যদি আমি এই জলের মধ্যে 4-5 ফোঁটা দুধ মিশিয়ে দিই,
তাহলে তুমি বলবে হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। আমি যদি জলের মধ্যে কিছুটা, বাড়িতে উজালা পাওয়া যায় না, উজালা তুতে এগুলো যদি মিশিয়ে দিই, তাও তুমি বুঝতে পারবে হ্যাঁ স্যার কিছু না কিছু তো এখানে মেশানো আছে। তুমি বুঝতে পারবে যে কি মেশানো আছে। বাট আমি যদি বলি এটাকে চলো এবার পৃথক করে দেখাও, পৃথক করে দেখানো খুব 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 বেশি মুশকিল। পৃথক করা অনেকটা টাফ হয়। পৃথক করা, পৃথক করা বা আলাদা করা টাফ হয়, আলাদা করা টাফ হয়। এই ধরনের জিনিসকে আমরা কি বলে থাকি বলো? কোলয়েডীয় দ্রবণ বলে থাকি। বোঝা গেল? কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে কি হয়, এর মধ্যে যে পার্টিকেল গুলো আছে সেই পার্টিকেল গুলোকে আমাদের ক্ষেত্রে আলাদা করা অনেক বেশি টাফ হয়ে যায়। আর আমরা যদি বলি এদের কি খালি চোখে দেখা যায়, পার্টিকেল খালি চোখে দেখা যায় না। পার্টিকেল দেখার জন্য আমার মাইক্রোস্কোপ ইউজ করতে হবে। আমি বুঝতে পারি কিছু মেশানো আছে, বাট বলো আমরা খালি চোখে দেখে একটা সিঙ্গেল পার্টিকেলকে জাজ করতে পারি না, বাট বুঝতে পারি যে কিছু না কিছু এর ভিতরে মেশানো আছে। টিন্ডাল এফেক্টের ক্ষেত্রে যে জিনিসটা হয়, পুরো লাইট ছড়িয়ে যায়, আর লাইট ছড়িয়ে যাওয়ার ঘটনাকে বলা হয় বিচ্ছুরণ। লাইট ছড়িয়ে যাওয়ার ঘটনাকে কি বলে? বিচ্ছুরণ। বিচ্ছুরণ লক্ষ্য করা যায়। বোঝা গেল? আর এই কোলয়েডীয় দ্রবণ 10⁻⁻6 সেন্টিমিটার রেঞ্জের হয়। 10⁻⁻6 সেন্টিমিটার রেঞ্জের হয়। নেক্সট আমি যদি একটা পাত্রে বালি মিশিয়ে দিই জলের মধ্যে, আমি যদি একটা পাত্রে জলের মধ্যে বালি মিশিয়ে দিই, আর যদি বালির ভারী ভারী কণা তুমি খেয়াল করো, আমি কি করলাম, একটা পাত্রে জল নিলাম, আর জলের মধ্যে আমি কি মিশিয়ে দিলাম বলো? পার্টিকেল মিশিয়ে দিলাম, পার্টিকেল। আমি যদি জলের মধ্যে এভাবে পার্টিকেল মিশিয়ে দিই, এভাবে পার্টিকেল মিশিয়ে দিই, তাহলে কি হবে বলো? এই যে পার্টিকেল গুলো, এই পার্টিকেল গুলো কিছু সময় আমি মিশানোর পরে সঙ্গে সঙ্গে এটা নিচের দিক বরাবর পড়ে যাওয়া স্টার্ট করবে, আর আমি বালিগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারবো। আর যেহেতু প্রলম্বিত হয়ে নিচের দিক বরাবর পড়ে যাচ্ছে, এই টাইপের দ্রবণকে বলা হয়, এই টাইপের দ্রবণকে বলা হয় প্রলম্বন। তো বালি দ্রবণ, বালি দ্রবণ, এদের ক্ষেত্রে আলাদাভাবে কিছু বলার দরকার নেই। ডাইরেক্ট তুমি যদি খালি চোখে দেখার চেষ্টা করো, তুমি ভালোভাবে দেখতে পাবে হ্যাঁ স্যার বালিগুলো তো নিচের দিকে পড়ছে। খালি চোখে দেখা যায়, এদেরকে খালি চোখে দেখা যায়। বোঝা গেছে? বোঝা গেল? আর এদের সাইজ কেমন হয়? এদের সাইজের বলতে পারো যে 10⁻⁻2 সেন্টিমিটার থেকে শুরু করে 1 সেন্টিমিটার পর্যন্ত হয়। 10⁻⁻2 সেন্টিমিটার থেকে শুরু করে 1 সেন্টিমিটার পর্যন্ত হয়। যদিও বা 1 সেন্টিমিটার হলে খুব বেশি মুশকিল হয়ে যায়। তো আমাদের যাই হোক, আমরা যেভাবে বইতে বলা থাকে বিভিন্ন বইতে, সেই হিসেবে আমরা রেঞ্জগুলো দিলাম। একটু আধটু এদিক ওদিক ডিফার করতে পারে। আমাদের এই তিনটে জিনিসকে ভালোভাবে বুঝতে হবে। পরের দিনে তোমাদের কাজ ভালোভাবে এই তিনটের মধ্যে পার্থক্যগুলো বুঝে আসা, কোন দ্রবণকে কি বলে, টিন্ডাল এফেক্ট কি, ক্লাস অন কি, এই পার্টগুলো করা। আজকে আমরা অমলেট বানাবো না, আজকে আমরা বানাবো টেহেলকা অমলেট। ওকে, टेहलका ऑमलेट नाम सुना? आज हम ऑमलेट नहीं बनाएंगे, आज हम बनाएंगे टेहलका ऑमलेट। टेहलका ऑमलेट বানানোর জন্য কি লাগবে? ডিম লাগবে। বাট ওরা যখন টেহেলকা অমলেট বানিয়েছিল তেল দিয়ে বানিয়েছিল এক গাদা। আমরা আজকে টেহেলকা অমলেট বানাবো দ্রবণ সলিউশনের মধ্যে। কিভাবে বানাবো? আমাদের কাছে এখানে নাইট্রিক অ্যাসিড রয়েছে, আর ডিমের মধ্যে কি থাকে? প্রোটিন থাকে। এবার প্রোটিনের মধ্যে না, এই যে ডিমে যে প্রোটিন থাকে এটার মধ্যে অনেক টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড থাকে। অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়, তোমরা পড়েছো হয়তো, সবাই কম বেশি পড়েছো। এবার এই ডিমের দুটো পার্ট থাকে, সবার বাইরের যে পার্টটা রয়েছে না, এটাও একটা ক্যালসিয়াম কার্বনেট, এটা থেকে না ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড তৈরি করা যায়, ঠিক আছে, এই পার্টটা থেকে। আর তার ভেতরে যে পার্টটা থাকে দ্যাট ইজ এই যে প্রোটিন। এবার এই প্রোটিনটাকে আমরা হালকা করে বের করে নিই, যাতে কিনা কোনোভাবে খুব বেশি পরিমাণে কুসুমটা না বেরিয়ে যায়। ওকে, হ্যাঁ, কেননা ওর ভেতরে প্রচুর পরিমাণে আবার ফ্যাট থাকে। এবার তোমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে যে পার্টটা এখানে দেখতে পাচ্ছ, এটা পিওর প্রোটিন, খাবে নাকি? ঠিক আছে, এগের যে আরেকটা পার্ট থাকে ওটার মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, যে ইয়েলো পার্টটা, এটার মধ্যে প্রোটিন রয়েছে। এবার এই যে বিক্রিয়াটা হবে এখানে, এটার মধ্যে একটা ওয়ান টাইপ অফ আমাদের একটা সলিউশন তৈরি হবে। সেই সলিউশনের মধ্যে এই যে প্রোটিনের এর ভেতরে আমরা অ্যাসিড দিতে হবে। এটা পেন দাও। চলো, এর মধ্যে যে এই যে অ্যাসিডটা রয়েছে, দেখেছো ধোয়া উঠছে কি সুন্দর, এ দেখো। ও তোমরা দেখতে পাচ্ছ না মনে হয়, এই জায়গাটায় অ্যাসিডের থেকে ধোয়া উঠছে, খুব ডেঞ্জারাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড রয়েছে। আমি এখনো পর্যন্ত সালফিউরিক অ্যাসিড দিয়ে করেছি, সালফিউরিক অ্যাসিডের তুলনায় নাইট্রিক অ্যাসিড আরো বেশি ডেঞ্জারাস, ঠিক আছে।
এবার এর ভেতরে তেহালকা অমলেটের বানানোর জন্য আমরা প্রোটিনের ভেতরে এবার অ্যাসিড দিয়ে দেবো। খেয়াল করো, অ্যাসিড দেওয়া মাত্র এই প্রোটিনটা মানে ভাজা রেডি হয়ে গেছে, প্রোটিন ভাজা শুরু হয়েছে। আর এটাকে যদি আরেকটু ভালোভাবে মিশিয়ে দিই, এটাকে কিছুটা টাইম পর্যন্ত ওয়েট করে, কিছুটা টাইম পরে এর অবস্থা কি করে, কাটবে না দেখে আস্তে আস্তে দেখেছে এটা কালার চেঞ্জ করে দিচ্ছে, আস্তে আস্তে প্রোটিনের কালার চেঞ্জ করা শুরু হয়ে গেছে। এটা সাদা ছিল, আস্তে আস্তে ইয়েলো হয়ে গেছে, আর একটু সময় থাকতে তো এটা কালো হয়ে যাবে। এটা কালার চেঞ্জ করা বিক্রিয়া, মানে ভেতরে কনফিগারেশনও পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছে, ভেতরে যা যা প্রোটিনের স্ট্রাকচার আছে সেগুলোকে ব্রেক করে দিচ্ছে। এই প্রোটিনের স্ট্রাকচারে ব্রেকের যে প্রসেস রয়েছে এটাকে বলা হয় ডিন্যাচারাইজেশন। তোমরা হয়তো পড়েছো অনেক জায়গায় বিভিন্ন বইতে। আর এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কিন্তু একটা এক্সোথার্মিক বিক্রিয়া। এক্সোথার্মিক বিক্রিয়া মানে এই রিয়াকশনে তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। এবার আমি জানি না তোমাদের টাচ করে কতটা বেশি পরিমাণে বুঝতে পারবে, বাট এটা বেশ ভালো পরিমাণে উৎপন্ন হয়। এটা কিছু সময় থেকে যাক, এটাকে আস্তে আস্তে এর হালাত দেখবে কি হয়। আমরা একটা কাজ করছি, এই যে ডিমটা রয়েছে এই ডিমের থেকে না কিছুটা পরিমাণ পড়ে গেল, এই ডিমের ভেতর থেকে কিছুটা পরিমাণ এই যে এই পার্টও দিয়ে দিচ্ছি। এই পার্টগুলোর অবস্থা হবে, এর মধ্যে না ক্যালসিয়াম কার্বনেট থাকে, জানো যে কোনো জিনিসে হাড্ডি গুড্ডি মাসলি ফাসলি এগুলোতে কি থাকে, আর এই ক্যালসিয়াম কার্বনেট যখন এর ভিতরে দেওয়া হবে, এটা দেখছো ধোঁয়া উৎপন্ন করছে, খেয়াল করেছো, বুদবুদ তৈরি করছে। বুদবুদ কি দেখতে পেয়েছো? কেন বুদবুদ, যদি বুদবুদ না দেখতে পাও বলো, বুদবুদ দেখতে পাওনি মনে হচ্ছে। এটা হচ্ছে গিয়ে ডিমের হাড্ডি পাসলির অবস্থা। এটা হচ্ছে ভেতরে প্রোটিনের ডিন্যাচুরেশন হয়ে গেছে। এই প্রসেসটার নাম কি বলা হয়? ডিন্যাচুরেশন, ঠিক আছে। বাজে গন্ধ আসে। আর এই যে জিনিসটা, এই যে বাইরের এক্সট্রা পার্টটা রয়েছে, আমি একটা কাজ করি, এর ভেতরে না এটুকু মিশিয়ে দিলাম, থাক থাক, ফ্যাটের কিছু করতে পারবে না, ঠিক আছে, ফ্যাটের কিছু হবে না। তুমি দেখবে যে কুসুমটা কুসুমের মতন থাকবে। এবার এই যে পার্টটা, এই পার্টটার মধ্যে কি থাকে বললাম? ক্যালসিয়াম কার্বনেট। কি উৎপন্ন করবে? কার্বন ডাই অক্সাইড। চলো দেখো কিভাবে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। পেনটা এটা হচ্ছে কি আমাদের ক্যালসিয়াম কার্বনেট, ডিম ভাজার ডিম। এবার দেখো এর মধ্যে যখন অ্যাসিড দেওয়া হবে তখন এটা কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। দেখতে পাচ্ছ গ্যাস উৎপন্ন হচ্ছে চারিদিকে। এই যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে চারিদিক থেকে, যে বুদবুদ দেখতে পাচ্ছ না, এই বুদবুদের জন্য যে গ্যাস, ওটার তুলনায় এটা বুদবুদের পরিমাণ বেশি। এই যে গ্যাস তৈরি হচ্ছে, এই গ্যাসটা হলো গিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস, বুঝতে পারলে? এই যে বুদবুদের ফলে। আর বাইরে যেটুকু মানে অমলেটের প্রোটিনের পার্ট ছিল সেগুলো তেহালকা অমলেট বানিয়ে দিয়েছে। তাহলে এদিকে একটা তেহালকা অমলেট, এটা হচ্ছে প্রোটিনের জন্য তৈরি হয়েছে, আর এটা হচ্ছে এটার জন্য। এটাকে যদি আমরা মোটামুটি 4 থেকে 5 ঘন্টা রেখে দিই, 4 থেকে 5 ঘন্টা পর এটার অস্তিত্বই থাকবে না, পুরোপুরি গলে যাবে। তো আমি এটাকে 4 থেকে 5 ঘন্টা রেখে দেবো। রেখে দেওয়ার এখানে একটা জিনিস খেয়াল করেছি, চারিদিক দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস এসব উৎপন্ন হওয়ার পর এটা কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে এই পার্টটা দেখতে পাচ্ছ, এটা আমরা 4-5 ঘন্টা আজকে রেখে দেবো। আমি রাতের বেলা তোমায় ফটো পাঠিয়ে দেবো, দেখবে এটা পুরো কালো হয়ে যাবে এই পার্টটা। বোঝা গেল কি বললাম? আর এই অ্যাসিড কিন্তু মারাত্মক ভয়ঙ্কর, কেননা এটা প্রচন্ড কনসেন্ট্রেটেড অবস্থায় রয়েছে। যদিও বা আমার কাছে যেটা রয়েছে সেটা 72% কনসেন্ট্রেটেড, এইখানে যে অ্যাসিডটা রয়েছে HNO3 এর পার্টে, ঠিক আছে। তাহলে এটা ওয়ান টাইপ অফ সলিউশন। যে কোনো জিনিস যদি তুমি মিশিয়ে দিতে পারো তাহলে সেটা সলিউশনের প্রকারভেদের মধ্যে পড়বে। এবার এখানে আমার কাছে আরেকটা অ্যাসিড রয়েছে, আমি চাইলে ইউজ করতে পারি, আমি করছি না কেন আরো বেশি পরিমাণে তাহলে এখানে হিট হতে পারে। কিন্তু বেসিক ভাবে সবাই একবার হাত দিয়ে দেখো এখানে, যে এটা হালকা গরম হয়েছে।
হালকা গরম হয়েছে, কারণ এটা একটা এক্সোথার্মিক প্রসেস। এটা একটা হালকা গরম হয়েছে। এটাতে হাত দিয়ে দেখো নিচের দিকে, নিচে নিচে হাত দাও, বুঝতে পারছো হালকা পরিমাণে গরম হবে, তার কারণ এটা এক্সোথার্মিক প্রসেস। নিজে নিয়ে গেলে ওদিক বরাবর ওদেরকে দিয়ে দাও, ওরা খাক, মানে খাক মানে বানা ধরুক। তোমাদের যদি প্রচন্ড হিট প্রয়োজন পড়ে, তাহলে আমি সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দেখাতে পারি। সালফিউরিক অ্যাসিড যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে এটা আরো অনেকটা বেশি হিট জেনারেট করবে। কেন HNO3 মধ্যে একটা বৈশিষ্ট্য থাকে জল চুষে নেওয়ার। এবার যদি জলই চুষে নেয়, তাহলে না হিট করার জিনিসপত্র পায় না। গরম করার জন্য আছে সালফিউরিক অ্যাসিড, একদম গরম গরম সালফিউরিক অ্যাসিড আছে। এটা অতটা বেশি ডেঞ্জারাস না, বাট এটা অনেকটা বেশি এক্সোথার্মিক রিঅ্যাকশন করবে তুলনামূলকভাবে বেশি পরিমাণে। এটা আজকের সকালবেলায় যে কালো দাগ দেখতে পাচ্ছ না একটু পরে, এটা তাড়াতাড়ি। এবার দেখো শোনো, তোমরা এখনো পর্যন্ত অ্যাসিড কিং এর নাম শোনোনি হয়তো। অ্যাসিড কিং বলতে বোঝায় হচ্ছে কি অলমোরাজ, যার মধ্যে HNO3 আর H2SO4 এর মিক্সচার থাকে। তো আমি যখন এখানে HNO3 এর সাথে আরো মিশিয়ে দেবো না H2SO4, এটা আরো তাড়াতাড়ি রিঅ্যাকশন স্টার্ট করবে। আর দেখবে এটা, আমি বলেছি না এটা কালো হয়ে যাবে রাত্রিবেলায়, তোমরা মনে করে বলছো যে স্যার কত সময় আর রাতের জন্য ওয়েট করব। আমরা এর মধ্যে একটু পরিমাণে সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দিতে পারি। খেয়াল করে দেখো, এখনই অলরেডি এটা কালো হওয়া স্টার্ট করে দিয়েছে। আর এই রিঅ্যাকশনটা কতটা গরম ধোয়া দেখে বুঝতে পারছো। যদি না ধোয়া দেখে বুঝতে পারো, নিজেরা হাতে নাও আর 2-3 মিনিট টাইম দাও, এটা বুঝতে পারবে যে এটা কিছু সময়ের মধ্যে কতটা গরম হয়ে যাবে। খেয়াল করতে পারছো যে কালারটা হালকা হালকা কালো হওয়া শুরু করেছে, আর এইদিকে দেখতে পাচ্ছ ধোঁয়া উৎপন্ন হচ্ছে, গরমের কারণের জন্য ধোঁয়া উৎপন্ন হচ্ছে। এবার আমি তোমাদের নিয়ে গিয়ে ধরছি, কেন তোমরা এইভাবে ওরা ধরতে পারবে না। দাঁড়া, ওদেরকে আমি দেখিয়ে আসি। নাও, আরে ধরে এত ভয় পাচ্ছে, বুঝতে পেরেছো? এটাই ইভেন এখন এই জায়গাটা এটা দেখতে পাচ্ছ কতটা হালকা কালার, এটার মধ্যে এটা মিশিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছো? চলো, আর এই যে বুদবুদ গুলোকে দেখতে পাচ্ছ না, এগুলো পিওর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। এই যে বুদবুদ গুলো দেখতে পাচ্ছ না, ভিতরে ভিতরে ছোট ছোট বুদবুদ উৎপন্ন হচ্ছে। এই যে এগুলোতে যে বুদবুদ গুলো উৎপন্ন হচ্ছে, এই বুদবুদ গুলো সব কার্বন ডাই অক্সাইডের বুদবুদ।